ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির আন্ডারে একটা টপিক প্রিয়াম্বল, এই টপিকটা পড়ব। এটা তোমরা একটা রিভিশন কোর্স হিসেবে দেখতে পারো, যেটা WBCS প্রিলিমস এক্সামিনেশনের জন্য হেল্পফুল হবে। এবং আমি যেই পড়াবো এটার সোর্স হচ্ছে এম লক্ষ্মীকান্ত। তো চলো শুরু করা যাক। দেখো, এই হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বল। এটা দেখো কি লেখা আছে, the Constitution of India preamble letter. We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. তো এটা হচ্ছে তোমার প্রিএম্বলটা, আমি তোমাকে দেখিয়ে দিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রিএম্বল, যার বাংলা হচ্ছে প্রস্তাবনা, এই প্রস্তাবনাটা আসলে কি? তো বলছে প্রিএম্বল ইজ দ্য ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তার মানে প্রস্তাবনা বা প্রিএম্বল হলো ভারতীয় সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ, যেটাকে বলে ভূমিকা, ইন্ট্রোডাকশন। কনস্টিটিউশনের ইন্ট্রোডাকশন হচ্ছে প্রিএম্বল, এক কথা। তার মানে সংবিধানের ভূমিকা হলো প্রিএম্বল বা প্রস্তাবনা। এই প্রিএম্বলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে মূল নীতি এবং আদর্শ তার কথা বলা আছে। ভারতীয় সংবিধানের সামারি, তুমি এটাও বলতে পারো যে সংবিধানের সামারি হলো প্রিয়াম্বল। ভারতীয় সংবিধানের সামারি হলো প্রিয়াম্বল, ভারতীয় সংবিধানের ইন্ট্রোডাকশন হলো প্রিয়াম্বল। হ্যাঁ, ভারতীয় সংবিধানের মূল নীতি এবং আদর্শের কথা এই প্রিয়াম্বলে বলা আছে। এবং আমরা যে এই প্রিয়াম্বলটা নিয়েছি, ভারতীয় সংবিধানে যে প্রিয়াম্বলটা আছে সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সংবিধান অনুসারে রচিত হয়েছে। তাহলে আমাদের প্রিয়াম্বলের সোর্স হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন, USA। এবং বিখ্যাত জুরিস্ট N.A. পালকিওয়ালা, উনি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বলকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। তাহলে প্রিয়াম্বলকে উনি বলেছেন যে প্রিয়াম্বল হলো ভারতীয় সংবিধানের আইডেন্টিটি কার্ড। কে বলেছেন? N.A. পালকিওয়ালা। আচ্ছা, এবার এই প্রিয়াম্বলের যদি আমরা একটু হিস্ট্রিটা দেখি, আমরা যখন মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যে 13 ডিসেম্বর 1946 ওই দিনে পণ্ডিত জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন মুভ করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, তখন আমরা বলেছিলাম। এবং সেই অবজেক্টিভ রেজলিউশনটা মুভ করা হয়েছিল 13 ডিসেম্বর 1946-এ, এবং সেটা অ্যাডপ্ট করা হয়েছিল 1947-এর জানুয়ারির 22 তারিখ। 22 জানুয়ারি 1947-এ অবজেক্টিভ রেজলিউশনটা অ্যাডপ্ট করা হয়েছিল। তো এই যে অবজেক্টিভ রেজলিউশন, তারই মডিফাইড ভার্সন হচ্ছে প্রিয়াম্বল। মডিফাইড ভার্সন। তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরুজি যে অবজেক্টিভ রেজলিউশনটা মুভ করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 13 ডিসেম্বর 1946, যেটা অ্যাডপ্ট হয়েছিল জানুয়ারির 22 তারিখ 1947 সালে, সেই অবজেক্টিভ রেজলিউশনের মডিফাইড ভার্সনটাই হচ্ছে বর্তমানে আমাদের যে প্রিয়াম্বল সেটা। তো এই প্রিয়াম্বল আমরা এখনো পর্যন্ত একবার সংশোধন করেছি, মানে প্রিয়াম্বলটা আমরা সংশোধন করেছি, সেটা হচ্ছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 42তম সংবিধান সংশোধন 1976 সালে যেটা হয়েছিল। সেখানে আমরা প্রিয়াম্বলের মধ্যে 3টে নতুন ওয়ার্ড অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। এই 3টে ওয়ার্ড আমরা অ্যাড করেছিলাম, এই 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল কোন সংবিধান সংশোধনীর দ্বারা? 42তম সংবিধান সংশোধনীর দ্বারা, যেটা 1976 সালে হয়েছিল। তো এবং এখনো পর্যন্ত আমরা প্রিয়াম্বলকে কতবার অ্যামেন্ড করেছি, সংশোধন করেছি? মাত্র একবার। হ্যাঁ, এখনো পর্যন্ত একবার করেছি, এবং সেই যে একবার করেছি সেখানে আমরা 3টে ওয়ার্ড অ্যাড করেছি, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। তো এই দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ
আচ্ছা, এই যে দেখো এখানে কি বলছে, তার মানে আমি তোমাকে বললাম কি ওয়ার্ড এড করেছি, দেখো সোশ্যালিস্ট, সেকুলার। তার মানে এই দুটো ওয়ার্ড অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। আর কি ছিল না এখানে, ইন্টিগ্রিটি কথাটা, ঠিক আছে। এই তিনটে ওয়ার্ড, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড আমরা ৪২তম সংবিধান সংশোধন 1976 সালে যেটা হয়েছিল, 1976 সালে, সেটার ফলে অ্যাড করেছিলাম। আমরা যদি অরিজিনাল কনস্টিটিউশন দেখো, তাহলে অরিজিনাল কনস্টিটিউশন ইন্ডিয়াকে কি বলা ছিল? বলা ছিল সোভারেন, ডেমোক্রেটিক, রিপাবলিক। এই তিনটে কথা বলা ছিল। পরবর্তীকালে সোশ্যালিস্ট এবং সেকুলারটা অ্যাড হলো। তাহলে এবার এই প্রিয়াম্বলটা যেটা আমরা দেখছি, এটাকে আমরা মেনলি 4টে পার্টে ভাগ করতে পারি। এই যে এখানে বলা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই যেটা বলা আছে, এটাই হচ্ছে সংবিধানের সোর্স অফ অথরিটি। সংবিধান কোথা থেকে অথরিটিটা পায়? তো সংবিধানের সোর্স অফ অথরিটি হচ্ছে এই কথাটা, দ্য পিপল অফ ইন্ডিয়াই হচ্ছে সংবিধানের সোর্স অফ অথরিটি, মানে আমরা যারা পিপল অফ ইন্ডিয়া তারা। তো সংবিধানের সোর্স অফ অথরিটি যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়া। আর এই যে আমরা বলছি ইন্ডিয়া হচ্ছে সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এইগুলো কি বোঝাচ্ছে? এগুলো ইন্ডিয়ান স্টেটের নেচার বোঝাচ্ছে। তাহলে এই যে 5টা কথা, এই 5টা কি প্রমাণ করছে? ইন্ডিয়ান স্টেটের নেচার। নেচার মানে ইন্ডিয়ান স্টেট কি? ইন্ডিয়া সোভারেন, ইন্ডিয়া হলো সোশ্যালিস্ট, ইন্ডিয়া হলো সেকুলার, ইন্ডিয়া হলো ডেমোক্রেটিক এবং ইন্ডিয়া হলো রিপাবলিক। তার মানে আমরা কি? ইন্ডিয়ান স্টেট কি? ইন্ডিয়ান স্টেটের নেচার কি? ইন্ডিয়ান স্টেটের ক্যারেক্টারিস্টিক্স কি? সেইটা হচ্ছে এই 5টা, যে আমরা সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এবার এগুলোর মানে কি সেগুলো আমি পরে আসছি। আর আমরা কি কি অ্যাচিভ করতে চাই এই কনস্টিটিউশনের ফলে, কি আমাদের অবজেক্টিভ, সেটা হচ্ছে এইগুলো। কি কি? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে নেচার মানে হচ্ছে আমরা কি? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এগুলো ইন্ডিয়া অলরেডি আছে। এইগুলো ইন্ডিয়া রিপাবলিক আছে, ইন্ডিয়া ডেমোক্রেটিক আছে, এইগুলো হচ্ছে ইন্ডিয়া অলরেডি আছে, ইন্ডিয়ার নেচার এটা। আর এই কনস্টিটিউশনের ফলে আমরা কি কি অ্যাচিভ করতে চাই, আমাদের কি অবজেক্টিভ, সেইগুলো হচ্ছে এইটা, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এইগুলো হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অবজেক্টিভ, যেটা আমরা অ্যাচিভ করতে চাই। এটা ছাড়াও আর কি আছে দেখো, কনস্টিটিউশন অ্যাডপ্ট কবে হয়েছিল সেই ডেটটা আছে, 26 November 1949। তাহলে ডেট অফ অ্যাডপশন, তাহলে কনস্টিটিউশন অ্যাডপ্ট কবে হয়েছিল সেই ডেটটা আছে। সেই ডেটটা কবে? আমরা আগেও পড়েছি এই ডেটটা, 26 November 1949। এই ডেটটা হচ্ছে অ্যাডপ্ট ডেট। তাহলে এখান থেকে আমি 4টে জিনিস আমরা জানতে পারলাম প্রিয়াম্বল থেকে। সেটা কি? যে কনস্টিটিউশনের সোর্স অফ অথরিটি কি? সোর্স অফ অথরিটি হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়াটা হচ্ছে সোর্স অফ অথরিটি। ইন্ডিয়ান স্টেটের নেচার কি? ইন্ডিয়ান স্টেটের নেচার হলো ইন্ডিয়া সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। আমরা কি অবজেক্টিভ অ্যাচিভ করতে চাই, সেটা হচ্ছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। আর একটা জিনিস জানতে পারি, ইন্ডিয়ান কনস্টিটিউশনের অ্যাডপশন ডেট। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল 26 November 1949। আর এই যে 3টে ওয়ার্ড, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ড আমরা 42তম সংবিধান সংশোধন, যেটা 1976 সালে হয়েছিল, তার ফলে আমরা এই 3টে ওয়ার্ড অ্যাড করেছিলাম। এবার দেখো, এটা আমি বললাম অলরেডি এই জায়গাটা। এবার আমরা এক এক করে যে ওয়ার্ডগুলো দেখলাম, সোভারেন, সোশ্যালিস্ট, এই ওয়ার্ডগুলো যেগুলো দেখছিলাম, সেই ওয়ার্ডগুলোর এক এক করে আমরা মানে দেখবো। তো চলো এক এক করে আমরা মানে দেখি এগুলোর। তাহলে প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে সোভারেন। সোভারেন মানে হচ্ছে সার্বভৌম। সার্বভৌম মানে হচ্ছে আমরা, আমাদের দেশ ভারতবর্ষ হচ্ছে সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত একটি রাষ্ট্র। তার মানে কোনো এক্সটার্নাল কন্ট্রোল ইন্ডিয়ার উপরে নেই, নো এক্সটার্নাল কন্ট্রোল। তার মানে ভারতবর্ষ কি নীতি হবে, ভারতবর্ষ কিভাবে চলবে, তা সবকিছুই ভারতীয়রা ঠিক করবে, ভারতবাসী ঠিক করবে। কোনো বৈদেশিক শক্তি ভারত কিভাবে চালিত হবে সেটা ঠিক করবে না। তার মানে ইন্ডিয়ার উপরে কোনো অথরিটি নেই, ইন্ডিয়াই হচ্ছে আলটিমেট অথরিটি। এবং ইন্ডিয়া হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, ইন্ডিয়ার মাথার উপরে কেউ নেই। হ্যাঁ, আমাদের কোনো বৈদেশিক শক্তি ভারতকে কন্ট্রোল করে না।
এটার মানে হচ্ছে যে সোভারেন, সার্বভৌম, মানে আমরা সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত একটি রাষ্ট্র। তার মানে ইন্ডিয়ার উপরে কোনো রকম এক্সটার্নাল কন্ট্রোল নেই। সোভারেন মানে হচ্ছে নো এক্সটার্নাল কন্ট্রোল। তো আমরা ইন্ডিয়া, তোমরা জানো ব্রিটিশদের আন্ডারে ছিল, ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করতো। তো আমরা সোভারেন হলাম কবে? তো দেখো 15th আগস্ট 1947 আমরা তো পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেছিলাম। তো তার আগে যদি বলো, তার আগে আমরা কি ছিলাম? ব্রিটেনের আমরা কলোনি ছিলাম। ইন্ডিয়া ব্রিটেনের কলোনি ছিল। তো 15th আগস্ট 1947 আমরা কি পেলাম? পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেলাম এই দিনে। কিন্তু সেই দিনে আমাদের দেখো সংবিধান তৈরির কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছিল। এই দেখো ফার্স্ট মিটিং 9 ডিসেম্বর 1946 কিন্তু সংবিধান তখনও রেডি হয়নি। তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেছি কিন্তু আমাদের সংবিধান রেডি হয়নি। এবং তাহলে সংবিধান রেডি কবে হলো? সংবিধান রেডি হলো 26 জানুয়ারি 1950, যেন মানে এই দিন এনফোর্স হলো, কার্যকরী হলো। তো এই যে মাঝের পিরিয়ড, আমরা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেলাম 15th আগস্ট 1947, কিন্তু ইন বিটুইন পিরিয়ড যেটা 1947 থেকে 1950, যতদিন আমাদের সংবিধান কার্যকর করা হয়নি, সেই মাঝের পিরিয়ডে আমরা তাহলে কি ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ডোমিনিয়ন। তো 15th আগস্ট 1947 এর আগে ছিলাম কলোনি, এই মাঝের পিরিয়ডে ছিলাম আমরা ডোমিনিয়ন। এবার এই 26শে জানুয়ারি 1950 যেদিন ইন্ডিয়ায় সংবিধান কার্যকর হয়ে গেল, সেদিন থেকে আমরা কি হয়ে গেলাম? সোভারেন হয়ে গেলাম এবং আমরা রিপাবলিক হয়ে গেলাম। তো রিপাবলিকের মানে কি আমি আগের ক্লাসেও বলেছি, আবারও একটু পরে বলছি রিপাবলিকের মানে কি। তো সোভারেন মানেটা বললাম। তাহলে সোভারেন আমরা কবে থেকে হলাম? 26 জানুয়ারি 1950 থেকে ইন্ডিয়ান স্টেট সোভারেন হলো। এবার এসো হচ্ছে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক। এই ওয়ার্ডটা আমি আগেই বলেছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আগে ছিল না, এটা 42তম সংবিধান সংশোধনের ফলে অ্যাড করা হয়েছিল। এবার আমরা যদি সোশ্যালিজম দেখি, তাহলে সোশ্যালিজমকে আমরা জেনারেলি দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম, একটা হচ্ছে কমিউনিস্টিক সোশ্যালিজম। এবার তোমাকে যদি প্রশ্ন করা ইন্ডিয়ান সোশ্যালিজম কোনটা, তাহলে ইন্ডিয়ান সোশ্যালিজমটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা মিক্সড ইকোনমিতে বিশ্বাস করি। তার মানে প্রাইভেট এবং পাবলিক দুটো প্লেয়ারই থাকবে, দুটোই কোএক্সিস্ট করবে। আমরা মিক্সড ইকোনমিতে ফলো করি। তাহলে আমাদের সোশ্যালিজম কোন ধরনের সোশ্যালিজম? আমাদের সোশ্যালিজম হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। এবার দেখো, এবার হচ্ছে সেকুলার। সেকুলার কথার অর্থ কি? সেকুলার কথার অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ। তো এই ওয়ার্ডটাও আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, এটা অ্যাড হয়েছিল 42তম সংবিধান সংশোধনের ফলে। এবার ধর্মনিরপেক্ষ মানে কি? আমাদের কোনো স্টেট, ইন্ডিয়ার কোনো স্টেট রিলিজিয়ন থাকবে না, মানে রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না, কোনো স্টেট রিলিজিয়ন নেই। যেরকম ধরো তোমার পাকিস্তানে আছে, কিন্তু ইন্ডিয়া কি? ইন্ডিয়া হচ্ছে সেকুলার। ইন্ডিয়ার ক্ষেত্রে সেকুলার ধর্মনিরপেক্ষ মানে কি? মানে হচ্ছে আমাদের কোনো স্টেট রিলিজিয়ন থাকবে না, জাতীয় কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্বও করবে না। ধর্মনিরপেক্ষতার এটাও একটা মানে। আর কি মানে বলা যেতে পারে? আর বলা যেতে পারে যে ভারত রাষ্ট্র হিসাবে সমস্ত রিলিজিয়নকে সমান স্ট্যাটাস দেবে। অল রিলিজিয়নস হ্যাভ সেম স্ট্যাটাস। হুম। তো ধর্মনিরপেক্ষতার এই মানেগুলো তোমরা বলতে পারো যে কোনো স্টেট রিলিজিয়ন থাকবে না, সমস্ত রিলিজিয়নকে সমান স্ট্যাটাস দেওয়া হবে, সবাইকে সমান চোখে রাষ্ট্র দেখবে, কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। এগুলো সবই ধর্মনিরপেক্ষতার মানে। এবার দেখো ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক দুটো গ্রিক ওয়ার্ড আছে, ডেমস আর ক্র্যাটিয়া। ডেমস মানে হচ্ছে পিপল আর ক্র্যাটিয়া মানে রুল। তার মানে রুল অফ পিপল। এটা বলে দেখবে ফেমাসলি, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তো রুল অফ পিপল, ডেমোক্রেটিক মানে কি? গণতান্ত্রিক। হুম। তার মানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সবকিছু নির্বিশেষে রাষ্ট্রের যারা প্রাপ্তবয়স্ক নাগরিক, তারা প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবেই হোক নির্বাচিত সরকার তৈরি করবে এবং সেই নির্বাচিত সরকার গোটা দেশের শাসন ব্যবস্থা চালাবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মানে, গণতান্ত্রিক। আমরা হচ্ছি গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক। তো এই ডেমোক্রেসিকেও দুভাগে ভাঙা যায়, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, একটা ইনডিরেক্ট ডেমোক্রেসি। ডিরেক্ট ডেমোক্রেসি তুমি সুইজারল্যান্ডে দেখতে পাবে, ঠিক আছে? ডিরেক্ট ডেমোক্রেসি হচ্ছে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কোথায় দেখতে পাবে না, তো সুইজারল্যান্ডে দেখতে পাবে।
আর ইনডিরেক্ট ডেমোক্রেসি কোথায়? এটা আমরা আমাদের ইন্ডিয়া হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। এবার যদি এক্সাক্ট বলতে হয় ইন্ডিয়াতে আমরা যে গণতান্ত্রিক দেশ, সেটা আমাদের কোন ধরনের গণতন্ত্র আছে? আমরা দেখো ইনডিরেক্ট ডেমোক্রেসি মানে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। মানে আমরা কিছু লোককে ইলেক্ট করব, পিপল অফ ইন্ডিয়া কিছু লোক ইলেক্ট করবে এবং সেই কিছু যারা ইলেক্টেড মেম্বার হবে, সেই ইলেক্টেড মেম্বাররা ওটা দেশ চালাবে। এটা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। তো আমরা এই ইনডিরেক্ট ডেমোক্রেসি ফলো করি ইন্ডিয়াতে। আর আমরা আগেই পড়েছি যে আমাদের ফর্ম অফ গভর্নমেন্ট কি? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা ব্রিটেনের ধাঁচে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাডপ্ট করেছি। আমেরিকাতে আছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, ওটা আমরা ফলো করি না। আমরা ফলো করি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। কিন্তু আবার আগের ক্লাসে এটাও পড়েছি যে ব্রিটেনের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সাথে আমাদের কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা আগে পড়েছি। তাহলে যদি ইন্ডিয়ার ডেমোক্রেসি কি ধরনের যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এক্স্যাক্টলি হচ্ছে আমরা হচ্ছি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এবং অবশ্যই পার্লামেন্টারি। তাহলে আমরা বলতে পারি আমরা হচ্ছি রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি। ইন্ডিয়া হলো রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এবার দেখো রিপাবলিক। রিপাবলিক কথার অর্থ আমি আগের ক্লাসে অনেকবার বলেছি। রিপাবলিক কথার সিম্পল অর্থ হচ্ছে যে স্টেটের যিনি হেড হবেন, হেড অফ দ্য স্টেট, তিনি ইলেক্টেড হবেন। সেটা ডিরেক্টলি ইলেক্টেডও হতে পারেন, ইনডিরেক্টলি ইলেক্টেডও হতে পারেন, কিন্তু ইলেক্টেড হবেন। যদি ইলেক্টেড হেড অফ দ্য স্টেট হয়, তাহলে সেই দেশটা হচ্ছে রিপাবলিক। ইন্ডিয়ার ক্ষেত্রে হেড অফ দ্য স্টেটকে ইন্ডিয়ান প্রেসিডেন্ট, হেড অফ দ্য স্টেট হচ্ছে ইন্ডিয়ান প্রেসিডেন্ট। আচ্ছা, এবার আমরা ডেমোক্রেটিক পলিটিকে দুভাগে ভাগ করতে পারি। এটা আমরা আগের ক্লাসে যখন আমি বলবো এই মোনার্কি রিপাবলিক ব্যাপারটা, তখন আগের ক্লাসে আমরা পড়ি, হিসেবে রিলেট করতে পারবে যে আমরা ডেমোক্রেটিক পলিটিকে দুভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে মোনার্কি আর একটা হচ্ছে রিপাবলিক। রিপাবলিক মানে তো আমি এক্ষুনি বললাম যে ইলেক্টেড হেড থাকবে, মানে হেড অফ দ্য স্টেট যিনি হবেন তিনি হচ্ছেন ইলেক্টেড। এটা আমরা ইন্ডিয়াতে ফলো করি। আর মোনার্কি মানে হচ্ছে যে হেড অফ দ্য স্টেট হবে, সেই পজিশনটা হেরিডিটারি, মানে ডাইনাস্টি বেসড। তার মানে রাজার ছেলে রাজা হবে, এইরকম কাইন্ড অফ হেরিডিটারি, বংশানুক্রমিক। এটা কোথায় ফলো হয়? এটা ব্রিটেনে। তার মানে ব্রিটেনের যে হেড অফ দ্য স্টেট, সেই পজিশনটা হচ্ছে হেরিডিটারি পজিশন, ডাইনাস্টি পজিশন, বংশানুক্রমিক ভাবে হবে। সেই জন্য ব্রিটেনকে আমরা রিপাবলিক বলতে পারবো না, ব্রিটেন হচ্ছে মোনার্কি। তো এইখানে আমি তোমাকে তিনটে যখন উদাহরণ দেবো ডেমোক্রেসি আর রিপাবলিকের, তিনটে দেশের, তখন তোমার কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, ব্রিটেনে গণতন্ত্র আছে, হ্যাঁ আছে। তাহলে ব্রিটেন ডেমোক্রেসি আছে, হ্যাঁ আছে। কিন্তু ব্রিটেনে দেখো হেড অফ দ্য স্টেট ইলেক্টেড নন, এটা হেরিডিটারি পজিশন। তার মানে ব্রিটেন হচ্ছে মোনার্কি, তাহলে রিপাবলিক নয় ব্রিটেন। তাহলে ব্রিটেন হচ্ছে তোমার ডেমোক্রেটিক কিন্তু রিপাবলিক নয়। চায়নাতে ডেমোক্রেসি নেই কিন্তু হেড অফ দ্য স্টেট ইলেক্টেড, পিপলস রিপাবলিক অফ চায়না বলি। তার মানে চায়না হচ্ছে রিপাবলিক, তার মানে হেড অফ দ্য স্টেট হচ্ছে ইলেক্টেড। আর ইন্ডিয়া হচ্ছে ডেমোক্রেটিকও বটে, আবার ইন্ডিয়া রিপাবলিকও বটে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে জাস্টিস। জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। আমাদের প্রিয়াম্বলে তিন ধরনের ন্যায় বিচারের কথা বলা আছে: সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা আছে। এবং এই যে জাস্টিসের কনসেপ্ট আমাদের প্রিয়াম্বলে আছে, সেটা আমরা কোথা থেকে নিয়েছি? সেটা আমরা রাশিয়ান রেভলিউশন থেকে নিয়েছি, এই জাস্টিসের কনসেপ্টটা। আর আমাদের কনস্টিটিউশনে কি আছে? লিবার্টি আছে। লিবার্টি মানে স্বাধীনতা। কিসের? লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। মানে চিন্তার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, বিশ্বাসের স্বাধীনতা আছে, ধর্মের স্বাধীনতা আছে, আর কিসের স্বাধীনতা আছে? উপাসনারও স্বাধীনতা আছে, ওয়ার্শিপ। তাহলে এই সব কিছু স্বাধীনতার কথা আমাদের প্রিয়াম্বল বলে। আচ্ছা, আমরা আমাদের প্রিয়াম্বল ইকুয়ালিটির কথাও বলে। ইকুয়ালিটি মানে সমতার কথা বলে। কোন ধরনের সমতা? আমরা সবাইকে সমান স্ট্যাটাস এবং সমান অপরচুনিটি দেবো। সেম স্ট্যাটাস অ্যান্ড সেম অপরচুনিটি, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। মানে সবাইকে সমান সুযোগ দেবো, সবাইকে সমান মর্যাদা দেবো। আমরা এই সমানতার কথা বলি, এই সমতার কথা বলি। কিসের সমতা? সুযোগের সমতা, মর্যাদার সমতার কথা বলি। আর কি? আর ফ্র্যাটার্নিটির কথা বলি। কোন ফ্র্যাটার্নিটি? ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের কথা বলি। কিন্তু এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল আর ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি
অফ দ্য নেশন। তার মানে আমরা যে ভ্রাতৃত্ববোধের কথা বলছি সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত মর্যাদা, ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, মানে জাতীয় ঐক্য। তো এই ব্যক্তিগত মর্যাদা আর জাতীয় ঐক্য এই দুটো অক্ষুণ্ণ রেখে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করার কথা আমরা বলি। ঠিক আছে? এবং আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই যে আইডিয়া গুলো এসেছে, এই যে লিবার্টির আইডিয়া, ইকুয়ালিটির আইডিয়া এবং যে ফ্র্যাটার্নিটির আইডিয়া, এটা আমরা কোথা থেকে নিয়েছি? এটা আমরা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নিয়েছি। এই তিনটেই, যে লিবার্টির আইডিয়া, ইকুয়ালিটির আইডিয়া এবং ফ্র্যাটার্নিটির আইডিয়া, এই তিনটি আমরা নিয়েছি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। আচ্ছা, এবার দেখো আমরা প্রথম ক্লাসে মানে প্রথম স্লাইডে একটা জিনিস পড়েছিলাম, সেটা আমি তোমাকে একবার দেখাচ্ছি। যে বিখ্যাত জুরিস্ট এন.এ. পালকিওয়ালা প্রিএমবেলকে কি বলেছিলেন? প্রিএমবেলকে বলেছিলেন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড। প্রিএমবেল হলো আইডেন্টিটি কার্ড। তো এখানে প্রিএমবেল সম্পর্কে আর দু একজন কে কি বলেছেন সেটা একটু দেখে নেবো। দেখো, কে মুন্সি কি বলেছেন প্রিএমবেলকে বলেছেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের হরোস্কোপ বলেছেন উনি। আর পণ্ডিত ঠাকুর দাস ভার্গব ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কি বলেছেন? প্রিএমবেলকে কি বলেছেন? উনি প্রিএমবেলকে বলেছেন ভারতীয় সংবিধানের সোল, আত্মা, ভারতীয় সংবিধানের আত্মা বলেছেন। আর কি বলেছেন? আর বলেছেন ভারতীয় সংবিধানের কি, চাবি। প্রিএমবেল হলো ভারতীয় সংবিধানের চাবি। প্রিএমবেল ইজ দ্য কি টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর কি বলেছেন? আর বলেছেন আত্মা, ভারতীয় সংবিধানের আত্মা হলো ভারতের প্রস্তাবনা। তো এগুলো বিভিন্ন এক্সপার্ট, বিভিন্ন কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেম্বাররা এর বিভিন্ন ধরনের কথা বলেছেন ভারতীয় সংবিধান প্রস্তাবনা সম্পর্কে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রিএমবেল এর কথা বলছি, প্রস্তাবনার কথা বলছি, এই প্রস্তাবনা কি, প্রিএমবেল কি পার্ট অফ দ্য কনস্টিটিউশন অর নট? এটা প্রিএমবেল ভারতীয় সংবিধানের অংশ না অংশ নয়? তো এই প্রশ্নটা প্রথম উঠেছিল হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন কেস, যেটা 1960 হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে না, প্রিএমবেল বা প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। কিন্তু সুপ্রিম কোর্ট তার নিজের রায় পরবর্তী একটা কেসে পাল্টে দেয়। সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, যেটা 1973 হয়েছিল। এই কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা বা প্রিএমবেল হলো ভারতীয় সংবিধানের অংশ। এবং এলআইসি অফ ইন্ডিয়া কেস, যেটা 1995 হয়েছিল, সেখানেও সুপ্রিম কোর্ট সেম রায় দেন যে প্রিএমবেল হলো ভারতীয় সংবিধানের অংশ, মানে পার্ট অফ দ্য প্রিএমবেল হচ্ছে পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এবার আর একটা জিনিস বলি, এবার প্রশ্ন হচ্ছে যে প্রিএমবেলকে কি আমরা অ্যামেন্ড করতে পারি? তো দেখো, আমরা প্রথম স্লাইডেই আমরা দেখেছিলাম যে আমরা প্রিএমবেলকে এখনো পর্যন্ত একবার অ্যামেন্ড করেছি। সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন, যেটা 1976 সালে হয়েছিল। তখন আমরা সংবিধান সংশোধন করেছি। তো ওখান থেকে বুঝতে পারছো যে হ্যাঁ, সংবিধান সংশোধন, এই প্রস্তাবনাকে সংশোধন করা যেতে পারে, ক্যান বি অ্যামেন্ডেড। বাট এই যে তোমার কেশবানন্দ ভারতী কেস যেটা আমি বললাম, ওই কেসের পরে একটা সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল কেশবানন্দ ভারতী কেসে। বলেছিল যে ভারতীয় সংবিধানের যে কোনো প্রভিশনকেই যদি পার্লামেন্ট চায় তাহলে অ্যামেন্ড তো করতে পারে, হ্যাঁ, অ্যামেন্ড করতে পারে, কিন্তু ভারতীয় সংবিধানের যে প্রভিশন গুলো বেসিক স্ট্রাকচারের অন্তর্ভুক্ত, সেই পার্ট গুলোকে কিন্তু অ্যামেন্ড করা যাবে না, সেই পার্টগুলোকে অ্যামেন্ড করা যাবে না। তো প্রিএমবেল এর ক্ষেত্রেও সেই কথাটাই সত্যি। তো যেগুলো হচ্ছে পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার, সেইগুলোকে সংশোধন করা যাবে না। কিন্তু জেনারেলি যদি বলে, তাহলে সেগুলো বাদ দিয়ে, যেগুলো বেসিক স্ট্রাকচার নয় সেগুলো বাদ দিয়ে প্রিএমবেলকে অ্যামেন্ড করা যাবে। তাহলে প্রিএমবেল ক্যান বি অ্যামেন্ডেড। আচ্ছা, প্রিএমবেল সম্পর্কে আরেকটা কথা হচ্ছে, প্রিএমবেল হচ্ছে নন জাস্টিসিয়েবল। তার মানে হচ্ছে যদি এটার প্রিএমবেল ইটসেলফ ইজ নন জাস্টিসিয়েবল, তার মানে হচ্ছে এটার যদি প্রভিশন তোমার ভায়োলেট হয়, তাহলে তুমি কোর্টে গিয়ে বলতে পারো না যে ডিয়ার সুপ্রিম কোর্ট, এটাকে আপনি এনফোর্স করুন। তো নন জাস্টিসিয়েবল তার মানে হচ্ছে এটার যে প্রভিশন সেগুলো কোর্ট অফ লয়ে এনফোর্সেবল নয়। ঠিক আছে? তো আজকের ক্লাসে তাহলে আমরা প্রিএমবেল নিয়ে পড়লাম। তো একবার আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, যে আমরা এখানে প্রিএমবেলে 4টে জিনিস দেখেছিলাম, যে সোর্স অফ অথরিটি কি, দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশনের নেচার কি, অবজেক্টিভ কি, আর কবে অ্যাডপ্ট করেছি। হ্যাঁ, তারপরে আমরা পড়লাম যে প্রস্তাবনা কি, এটার সোর্স কোথায়,
এনএ পালকিওয়ালা কি বলেছেন, আইডেন্টিটি কার্ড বলেছেন, এটার হিস্ট্রিটা পড়লাম, অবজেক্টিভ রেজলিউশনের মডিফাইড ভার্সন হচ্ছে প্রিএম্বল। এটা একবার আমরা অ্যামেন্ডও করেছিলাম, 3টে ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি ওয়ার্ড 3টে অ্যাড করেছিলাম। প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানলাম আমরা, সোভারেন মানে কি, সোশ্যালিস্ট মানে কি, আমরা কোন ধরনের সোশ্যালিস্ট, আমরা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজমে বিশ্বাস করি, মিক্সড ইকোনমিতে বিশ্বাস করি, সেকুলার কথার অর্থ কি, ডেমোক্রেটিক কথার অর্থ কি, আমরা কোন ডেমোক্রেসি, আমরা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি আমরা, রিপাবলিক কথার অর্থ কি, ডেমোক্রেটিক পলিটি দুটো ভাগ, মোনার্কি, রিপাবলিক, তাদের পার্থক্য কি, 3টে দেশের উদাহরণ দিলাম আমরা, জাস্টিস নিয়ে পড়লাম, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি নিয়ে পড়লাম। জাস্টিস আমরা নিয়েছি রাশিয়ান রেভলিউশন থেকে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি নিয়েছি ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। তো আচ্ছা, কে এম মুন্সি কি বলেছেন, হরোস্কোপ বলেছেন প্রিয়াম্বলকে, পণ্ডিত ঠাকুর দাস ভার্গব কি বলেছেন, সোল বলেছেন, এটাকে কি বলেছেন প্রিয়াম্বলকে। আচ্ছা, প্রিয়াম্বল পার্ট কি পার্ট নয়, পেরুবার ইউনিয়ন কেসে বলেছিল প্রিয়াম্বল পার্ট নয়, কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বলেছিল এটা সংবিধানের পার্ট, এবং এলআইসি অফ ইন্ডিয়া কেসেও সুপ্রিম কোর্ট বলেছে যে এটাই প্রিয়াম্বল হলো সংবিধানের পার্ট। প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যেতে পারে কিন্তু বেশি স্ট্রাকচারকে করা যাবে না, এবং প্রিয়াম্বল হচ্ছে নন জাস্টিসেবল, তার মানে এটা কোর্ট অফ লয়ে এনফোর্সেবল করা যাবে না, এনফোর্সেবল নয়। তাহলে আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।